নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গা। পশ্চিমবঙ্গে এসআইআর চলছে এবং সেই এসআইআরের চাপে বিএলও বা বুথ লেভেল অফিসাররা খুব চাপে রয়েছেন। এত কাজের চাপ যে এসআইআরে তারা অসুস্থ হয়ে পড়ছেন, মানসিকভাবে চাপে রয়েছেন। সেই সঙ্গে অনেককে হাউ হাউ করে কাঁদতেও দেখেছেন এবং এও খবর এসেছে যে একজন বিএলও আত্মঘাতী হয়েছেন। আর এসব দেখে আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই জাগে যে এক মাস এসআইআরের কাজের জন্য মাত্র 15-20 বছরে একবার সহ্য করতে পারছেন না বিএলওরা। আর এবার আরেকটা চাপের কথা সামনে এলো যে তৃণমূলের এক নেতা সন্দেশখালীতে এক বিএলওকে হুমকি দিয়েছেন, যা অডিও প্রকাশ হয়েছে এবং সেই বিএলও বুদ্ধি করে সেই অডিও রেকর্ড করে সমাজ মাধ্যমে ছেড়ে দিয়েছেন। যার কারণেই এতদিন ধরে বিএলওরা প্রকাশ্যে না বললেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বিএলওদের উপর এসআইআর নিয়ে চাপ ছিল সেটা এবার প্রকাশ্যে এলো। এবার বিএলওরা যতই কাজের চাপ বলে নিজেদের জাহির করুন, কিন্তু রাজনৈতিক দল থেকেও যে এসআইআর নিয়ে তাদের উপর চাপ ছিল, এবার দীপক মাহাতো বুদ্ধি করে সেটা সামনে আনলেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। প্রথমত সন্দেশখালীর ঘটনা। সন্দেশখালীর 1 নং ব্লকের অন্তর্গত বয়ারমারি 1 নম্বর অঞ্চলের 3 নম্বর বুথের বিএলও দীপক মাহাতো এবং সেই দীপক মাহাতো স্বাভাবিকভাবেই তার কাজের পরিসরে পড়ে মৃত ভোটারকে বাদ দিচ্ছিলেন, যেটা বিএলওদের কাজ, এবং ভুয়ো ভোটার বাদ দেওয়া, 2 জায়গায় 3 জায়গায় নাম থাকলে ভোটার বাদ দেওয়া। সেই হিসেবেই দীপক তার কাজের ক্ষেত্রে এসআইআরে যারা মৃত ভোটার ছিলেন তাদেরকে বাতিল করছিলেন। এ খবর কানে পৌঁছে যায় সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা জামিরুল ইসলাম মোল্লার কানে। আর তিনি সেই খবর পেয়ে দীপক মাহাতোকে ফোন করে খুনের হুমকি দেন এবং বাড়িঘর ভাঙচুরের হুমকি দেন। এটাকে কি বলবেন? এটা আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে বিএলওরা কি চাপে রয়েছেন। বুদ্ধি করে দীপক মাহাতো খবরটা সামনে এনেছেন বলেই আমরা জানতে পারলাম, না হলে তো জানা সম্ভব হতো না। এবার অডিও বার্তায় এসব জানতে পেরেছি, ফোনে বলেছেন বলেই আমরা জানতে পেরেছি, কিন্তু ফোন ছাড়া সাধারণত সামনাসামনি বিএলওদের সঙ্গে যেসব নেতাদের সাক্ষাৎ হয় তারা কী ধরনের হুমকি দিচ্ছেন ভাবুন তো, ভাবলেই তো কেঁপে উঠবেন। সত্যিই তো, শুধু জামিরুল ইসলাম মোল্লা হয়তো তার বুদ্ধিতে ধরেনি বলেই ফোনে সরাসরি হুমকি দিয়েছেন দীপক মাহাতোকে। তিনি প্রকাশ্যে যদি সামনাসামনি দীপক মাহাতোকে হুমকি দিতেন তাহলে সেটা জানা সম্ভব হতো না। আর এই যে একজন বিএলওকে হুমকি দিয়েছে, সারা রাজ্যে কতজনকে হুমকি দেওয়া হচ্ছে, কতজন বিএলওকে হুমকি দেওয়া হচ্ছে সেটা আমরা অনুমান করতে পারি। এটা কি একটাই ঘটনা? হতেই পারে না, কোনো অবস্থায় বিশ্বাসযোগ্য মনে নয়। আর শুধু ফোনেই হুমকি দিচ্ছে এটাও বিশ্বাসযোগ্য হচ্ছে না। অনেকে হয়তো ফোনে হুমকি পাচ্ছেন কিন্তু রেকর্ড করার মনে হয় না বা সুযোগ সুবিধা পাচ্ছেন না। আবার অনেকে সামনাসামনি বিএলওদের হয়ে হুমকি দিচ্ছেন। এই কারণেই কি বিএলওরা বলছেন যে তারা মানসিক চাপে রয়েছেন এবং এর থেকে রেহাই পেতে চান। কাজের চাপ, বিএলওরা এমনিতেই সরকারি কর্মী এবং তাদের অনেক কাজকর্ম করতে হয়, যতই তাদের বিরুদ্ধে আঙ্গুল তুলুন রাজ্যের মানুষ, কিন্তু এই যে রাজনৈতিক নেতাদের তরফ থেকে হুমকি হচ্ছে সেটা তো সবথেকে বড় চাপের, মানসিক চাপের এবং একটা যন্ত্রণার। না নির্বাচন কমিশনের বয়ে এড়াতে পারছেন, আবার এই কাজ করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের চাপের সম্মুখীন হতে হচ্ছে। অর্থাৎ উভয় সংকটে পড়ে গেছেন বিএলওরা, এটাই প্রমাণ হচ্ছে। কারণ
জামিরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে বলেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আর তৃণমূল কংগ্রেসের নেতা হওয়ায় তাদের বিরুদ্ধে যে কারো পক্ষে প্রতিবাদ করা সম্ভব নয় সেটা পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই জানেন। তাই এই ঘটনা মাত্র একটি হলো দেখিয়ে দিচ্ছে যে কতটুকু চাপে রয়েছেন বিএলওরা, এবং সেই চাপ নির্বাচন কমিশনের এসআইআরের কাজের জন্য নয়, রাজনৈতিক নেতাদের হুমকি এবং সতর্ক বাণীর জন্য। হ্যাঁ, হয়তো রাজনৈতিক নেতারা বলছেন যে এই করতে হবে, অর্থাৎ মৃত ভোটার বাদ দিতে পারবে না, বহু ভোটার বাদ দিতে পারবে না, বা বেশি কড়াকড়ি করতে পারবে না, যাদের নাম তুলতে হয় তাদেরকে তুলে দেবেন, বেশি নথিপত্র ঘাঁটতে যাবেন না। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আধার কার্ড দেখালেই হবে, সেটাই মেনে নিতে হবে। হয়তো এ ধরনের চাপ বিএলওদের উপর আসছে, অথচ বিএলওরা নির্বাচনী গাইডলাইন মেনে চলতে হবে, কারণ এক্ষেত্রে কিন্তু তাদের কেরিয়ারের হুমকি রয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের গাইডলাইন না মানলেও বিএলওদের চাপ রয়েছে, আবার তৃণমূল কংগ্রেসের নেতাদের কথা না মানলেও চাপ রয়েছে। নির্বাচন কমিশনের চাপও কিন্তু কম নয়, আবার স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের চাপও কিন্তু কম নয়। দুই দিকেই উভয় সংকট, একদিকে চাকরির সংকট আর একদিকে জীবনহানির সংকট। কোথায় যাবেন বিএলওরা? আর এই চাপের জন্যই এই অবস্থা ধারণ করেছে বিএলওদের। আর এই চাপ সহ্য করতে না পেরেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা, এবং যে যেভাবে পারছে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করছেন। কেউ কেঁদে অসহায় অবস্থা প্রকাশ করছেন, কেউ অসুস্থ হয়ে অসহায় অবস্থা প্রকাশ করছেন। হতেই পারে বিএলওরা যেসব নেতাদের কাছ থেকে হুমকি পাচ্ছেন সামনাসামনি, সেগুলো তো প্রমাণ করতে পারবেন না, তাই এগুলো বলাও সম্ভব নয়। এই পরিস্থিতি দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেস কেন এসব করছে? বুঝে যান আপনারা কেন করছে তৃণমূল কংগ্রেস এসব। তৃণমূল কংগ্রেসের সমস্যা কোথায়? এসআইআর হলে প্রকৃত ভোটার যদি ভোটার লিস্টে উঠে যান, তারা কি চিহ্নিত কোনো দলের ভোটার হবেন? নিশ্চিতই নয়। তা হলেও কেন তৃণমূল কংগ্রেসের এত মাথা ব্যথা হচ্ছে এই কারণেই যে এসআইআর যদি ঠিকঠাকভাবে হয়ে যায়, তাহলে তৃণমূল কংগ্রেসের ভোটের শতাংশ নেমে যাবে, এবং ভোটের শতাংশ নেমে গেলেই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে নিশ্চিহ্ন হয়। যদি তৃণমূল কংগ্রেসের এতই সততা থেকে থাকে, এতই পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে জনপ্রিয়তা থেকে থাকে, তাহলে এসআইআরটা করতে দিচ্ছেন না কেন? এখানেই প্রমাণ হয়ে গেছে যে এসআইআর হওয়ায় তৃণমূল কেঁপে গেছে, যার কারণে তারা নিজেদের নেতাদের দিয়ে এভাবে সরকারি কর্মী বিএলওদের হুমকি দিচ্ছেন। অথচ বিএলওরা কিন্তু অন্যায় কিছু করছেন না, তারা গাইডলাইন মতে তাদের সরকারি কর্তব্য পালন করছেন। এখানে যদি বিএলওরা পক্ষপাতিত্ব করতেন তাহলে বিষয়টা অন্যরকম হতে পারত, কিন্তু সে অভিযোগ তো বিএলওদের বিরুদ্ধে নেই। তাহলে তৃণমূল কংগ্রেস এভাবে সোচ্চার হচ্ছেন কেন? হচ্ছেন এই কারণেই যে যদি মৃত ভোটার, ভুয়ো ভোটার এবং দুই জায়গায় নাম থাকা নামগুলো বাদ যায় এবং অবৈধ মানুষের নাম না উঠে, তাহলে তৃণমূল কংগ্রেসের ভোটের শতাংশ কমে যাবে। সেটা কোনো অবস্থায় চাইছে না। আর এই জন্যই তৃণমূল কংগ্রেস কেঁপে গেছে এবং দিশেহারা হয়ে এভাবে বিএলওদের চাপের মধ্যে রাখছেন। প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।